আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইসরায়েলি অবরোধে গাজায় অনাহারে ৫৭ জনের মৃত্যু। ইসরায়েলের সম্পূর্ণ অবরোধে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে। খাদ্য পানীয় ওষুধ সরবরাহকারী সহায়তা ট্রাকগুলো সীমান্তে আটকে আছে। ইসরায়েলের বাধার কারণে সেগুলো গাজায় প্রবেশ করতে পারছে না বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এরপর জানাবো, নতুনভাবে গড়তে থাকা সিরিয়ায় কেন হামলা চালাচ্ছে ইসরায়েল। দীর্ঘ এক যুগ ধরে লাখ লাখ মানুষের রক্তে ভেজা মরু উপত্যকা সিরিয়া যখন নতুন বার্তা সে শুষ্কতায় রূপ নিচ্ছে, তখনও যেন শকুনের শিকারে পরিণত হচ্ছে দেশটির অগণিত প্রাণ। দীর্ঘ গৃহযুদ্ধ শেষে শান্তির আশায় নিজ দেশে ফেরা নাগরিকরা হয়তো ভাবছেন সিরিয়ায় রক্তঝরা মনে হয় প্রাকৃতিক এক নিষ্ঠুর নিয়ম। কারণ সিরিয়াকে ইসরায়েল চাইছে খণ্ড খণ্ড করে ফেলে তারা বিভিন্ন অংশ দখলে নিতে। এ কারণে সিরিয়ার বিমানগুলোর উপরে বিধ্বংসী বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ার অস্ত্র গুদামগুলো ধ্বংস করে দিচ্ছে, যাতে করে পঙ্গু হয়ে যায় এই মুসলিম রাষ্ট্রটি। এদিকে অষ্টম রাতও ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি। ভারত পাকিস্তান সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে ফের আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ এই গোলাগুলিতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে সেখানে জানানো হয়েছে তারা পাকিস্তানি রেঞ্জার্স বাহিনীর এক সদস্যকে আটক করেছে ভারত সেনাবাহিনী। এদিকে দুর্ঘটনার কবলে নেতানিয়াহুর গাড়িবহর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানা গেছে। এই ঘটনার পর গাড়িবহরটি থেমে যায় বলে জানিয়েছে ইসরায়েলের সম্প্রচার কর্তৃপক্ষ। এবং সর্বশেষ জানাবো, জুলাই আন্দোলন এখনও শেষ হয়নি, বিরোধী শক্তিগুলো হামলার প্রস্তুতি নিচ্ছে বললেন প্রেস সচিব। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই আন্দোলন শেষ হয়নি। জুলাই আন্দোলন শেষ মনে করে আমাদের বাড়ি ফিরে যাওয়া চলবে না। সুতরাং জুলাই আন্দোলনের ধারা অব্যাহত রাখতে হবে। বিগত ৯ মাসে এই জিনিসটি বুঝতে পেরেছি যে বাংলাদেশে দুই শ্রেণীর মানুষ রয়েছে। এক হচ্ছে গণতন্ত্র ও শান্তিকামী, আরেক শ্রেণী হচ্ছে দুর্নীতি লুটেরা শ্রেণী। তারা সুযোগ পেলেই আবারও রাস্তায় নামতে চায়। সুতরাং তাদেরকে কোনো সুযোগ দেয়া হবে না, তাদেরকে প্রতিহত করতে হবে। উল্লেখ্য, স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন একটি শব্দ আছে। এর উদ্ধৃতি দিয়েও শফিকুল আলম বলেছেন, আমাদেরকেও স্বাধীনতা অর্জন করেছি, এখন স্বাধীনতা রক্ষা করতে হবে। তা না হলে আবারও স্বৈরাচারের দোসরেরা মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলি অবরোধে গাজায় অনাহারে ৫৭ জনের মৃত্যু। ইসরায়েলের সম্পূর্ণ অবরোধে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে। খাদ্য ও পানি ওষুধবিহীন সহায়তার ট্রাকগুলো সীমান্তে আটকে আছে। ইসরায়েলের বাধার কারণে সেগুলো গাজায় প্রবেশ করতে পারছে না বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে চিকিৎসা ও বেসামরিক প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, শনিবার ৩ মে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা একদিনে কমপক্ষে ৩৯ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকেই। অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তায় বাধা প্রবেশ নিশ্চিত করতে জাতিসংঘ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জোরালো আহ্বান জানিয়েছে। তারা বলছে, খাদ্য ও ওষুধ সংকট চরমে পৌঁছেছে এবং অনাহারে মৃত্যুর ঘটনার নিন্দা প্রকাশ করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে
52,495 জন ফিলিস্তিনি নিহত এবং 1,18,366 জন আহত হয়েছে। তবে গাজা গভর্নমেন্ট মিডিয়া অফিস বলছে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে এবং তাদের মৃত ঘোষণা করা হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা 61,700 ছাড়িয়ে গেছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো হামলায় 1,139 জন ইসরায়েলি নিহত হয় এবং 200 জনকে জিম্মি করে নিয়ে আসে হামাস। এই ঘটনার পরই গাজায় ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযান শুরু হয়, যা এখন পর্যন্ত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। নতুনভাবে গড়তে থাকা সিরিয়ায় কেন হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী? দীর্ঘ এক যুগ ধরে লাখ লাখ মানুষের রক্তে ভেজা মরু উপত্যকা সিরিয়া যখন নতুন বাতাসে শুষ্কতায় রূপ নিচ্ছে, তখন যেন শকুনের শিকারে পরিণত হচ্ছে দেশটির অগণিত প্রাণ। দীর্ঘ গৃহযুদ্ধ শেষে শান্তির আশায় নিজ দেশে ফেরা নাগরিকরা হয়তো ভাবছেন সিরিয়ার বুকে রক্ত ঝরা মনে হয় প্রাকৃতিক এক নিষ্ঠুর নিয়ম। গেল বছরের শেষের দিকে বাশার আল আসাদ তার পরিবারের অর্ধশত বছরের শাসনামলের পরাজয় ঘটে। পৃথিবীর পরাশক্তিদের যুদ্ধের ময়দানে পরিণত হয় সিরিয়া। অবশেষে মুক্তি পায় প্রাত তাহরির আল শামস HTS এর মাধ্যমে। বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী নিয়ে গঠিত HTS বাশার আল আসাদ সরকারকে উৎখাত করে দেশটির হাল ধরলেও উপত্যকাটি শাসন করতে সামরিক শক্তি পুরোপুরি অর্জন করতে পারেনি গোষ্ঠীটি। ফলে নতুন সরকার ক্ষমতা আসার পর থেকেই প্রতিবেশী ইহুদিবাদী ইসরায়েল বিভিন্ন অজুহাতে হামলা চালাচ্ছে নতুন করে। ইসরায়েলের সাম্প্রতিক হামলা সিরিয়ার সরকার ও সুন্নি মতাদর্শের নাগরিকদের সঙ্গে দ্রুজ জনগোষ্ঠীদের সাম্প্রতিক সংঘাতের জেরে দেশটিতে নাক গলানোর কোনো সুযোগ করে না দিলেও সিরিয়া এখনও নাক গলাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। সর্বশেষ গতরাতে সিরিয়ার ভেতরে অন্তত 20টির বেশি বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এর মধ্যে একটি হামলা চালানো হয় রাজধানী দামেস্কের প্রেসিডেন্সিয়াল প্রাসাদের কাছাকাছি। সিরিয়ার ক্ষমতাসীনরা এটিকে বিপজ্জনক উস্কানি বলে আখ্যায়িত দিয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, দামেস্ক ছাড়াও পশ্চিমাঞ্চলেও লাতাকিয়া এবং হামা ও দক্ষিণ অঞ্চলের দারা শহরে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। হামলায় দামেস্কের কাছে হারাস্তায় এক বেসামরিক নিহত এবং হামার কাছে 4 জন আহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, সিরিয়ায় একটি সামরিক স্থাপনা, অ্যান্টি এয়ারক্রাফট কামান এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহারের উপর হামলা চালিয়েছে তারা। অর্থাৎ সিরিয়ায় যেসব সামরিক অস্ত্র ও স্থাপনা ছিল সেগুলো ধ্বংস করে দিচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী, যাতে করে সিরিয়া পঙ্গু হয়ে যায় এবং সিরিয়াকে খণ্ড খণ্ড করে ভাগ করে বিভিন্ন দেশ শাসন করতে পারে। অর্থাৎ সিরিয়ারও অস্তিত্ব রাখতে চায় না গাজার মতো এই দখলদার ইসরায়েলি বাহিনী। অষ্টম রাতেও ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি। ভারত পাকিস্তান সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। গত রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে উত্তেজনার মধ্যে এনে টানা 8 রাত ধরে নিয়ন্ত্রণ রেখার LOCতে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। শুক্রবার 2 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। তবে এ নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। NDTVর প্রতিবেদনের তথ্য মতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা LOC বরাবর পাকিস্তান সেনাবাহিনী টানা 8ম রাতেও বিনা উস্কানিতে গুলি চালিয়েছে। বৃহস্পতিবার রাতে এবং গত রাতেও পাকিস্তানের বিভিন্ন চৌকি থেকে ছোট ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়। এই গুলির লক্ষ্য ছিল কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা এবং আখনুর। জম্মু কাশ্মীরের এই এলাকাগুলোর বিপরীতে থাকা ভারতীয় পোস্টগুলো ভারতীয় সেনাবাহিনী এই 740 কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে পাল্টা জবাব দিয়েছে। উল্লেখ্য, এই গোলাগুলি এমন এক সময় হয়েছে যখন এপ্রিলে 22 তারিখ পেহেলগামে 26 জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে টানাপোড়েন চরমে পৌঁছেছে। দুই দেশে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি নানা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
জুলাই আন্দোলন এখনও শেষ হয়নি, বিরোধী শক্তি হামলার প্রস্তুতি নিচ্ছে বললেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই আন্দোলন এখনও শেষ হয়নি, কারণ এর বিরোধী শক্তিগুলো এখনও সক্রিয় রয়েছে। তারা হামলার প্রস্তুতি নিচ্ছে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এসব কথা লিখেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি আরও লিখেছেন, গত ৯ মাসে আমি বুঝতে পেরেছি যে জুলাই শেষ নয়। এটি কেবল একটি সময়কাল নয়, এটি একটি ফ্রন্টলাইন যেটিকে প্রতিদিন রক্ষা করতে হয়। শফিকুল আলম আরও বলেছেন, যারা জুলাই বিরোধিতা করেছিলেন তারা হারিয়ে যায়নি, তারা দেখছে, অপেক্ষা করছে, আবার হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। তিনি দুই ধরনের দৃষ্টিভঙ্গি উল্লেখ করেছেন। একটি পক্ষ চায় গণতান্ত্রিক, মুক্ত ও প্রগতিশীল বাংলাদেশ, আরেক পক্ষ চায় লুটেরা, বংশগত ও চেতনাবাজি শাসন ব্যবস্থা, যা অতীতে দুর্নীতির ছায়া আঁকড়ে ধরে আছে। তিনি সতর্ক করে বলেছেন, আর ভুল করো না, যখনই তুমি বিশ্রাম নাও, ভাবো যে লড়াই শেষ, তখনই তারা ফিরে আসে হিংস্র প্রোপাগান্ডা আর বিষ ছড়িয়ে। অর্থাৎ তুমি যখনই অবসরে যাবে তখনই তারা এসে আক্রমণ করতে চাইবে। সুতরাং তোমার দায়িত্ব হচ্ছে তুমি রাস্তা ছেড়ো না। শফিকুল আলম আর বললেন, তারা অপেক্ষা করে রাস্তাগুলো কখন ফাঁকা হবে যেন আবার দখলে নিতে পারে, কিন্তু আমি শিখেছি আমরা কখনোই রাস্তাগুলো ছেড়ে দিব না। শুধু রাস্তা নয়, বরং আদর্শের রাস্তা আমরা ছেড়ে দিব না, যাতে করে তারা আর ভবিষ্যতে কখনোই দেশের উপর চাপতে না পারে।